আসসালামু আলাইকুম। এখনকার আয়োজনে আপনাকে স্বাগতম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বাংলাদেশে আর বিদেশি ভারতীয়দের ঠাঁই হবে না। অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে না দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ঢাকা টু আখাউড়া লং মার্চ বুধবার। হাসিনা আসাদ এরপর কে? সর্বশেষে জানবেন ইউনূস প্রশাসনের মেয়াদ কি শেষের দিকে? আগামী বছরই বাংলাদেশ পেতে পারে নির্বাচিত সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। বাংলাদেশে আর ঠাঁই হবে না ভারতীয়দের। অবৈধ বিদেশিদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ। অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার বড়দিন ও 31st নাইট উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা জানান। এর আগে সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে অনেক ভিনদেশী নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হলো, অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অবৈধ বিদেশিদের বিষয়ে আমরা পত্রিকার একটি বিজ্ঞপ্তি দিয়েছি। কোনো বিদেশিকে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। কতজন এবং কোন কোন দেশের অবৈধ বিদেশিরা আছেন এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, কতজন আছে সেটা পরিসংখ্যানটা এখন আমাদের কাছে নেই। এটা যদি থাকতো তবে আমি বলে দিতাম এতজন আছে। অনেক দেশেরই আছে, আমি কোনো দেশের নাম উল্লেখ করতে চাচ্ছি না, তবে কোন দেশেরই অবৈধ নাগরিককে আমরা বাংলাদেশে থাকতে দেব না। এখন এই সিদ্ধান্ত এলো কেন এই বিষয়ে তিনি বলেন, এটা হঠাৎ করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে এই বিষয়টা জড়িত, এর কোনো সুনির্দিষ্ট কারণও নেই। কত সময়ের মধ্যে অবৈধ বিদেশিদের ফেরত পাঠানো হবে এই বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা লিস্টটা আগে পাই, সেটা পাওয়ার পর কতদিনের মধ্যে আমরা করব তখন বলতে পারবো। একজন উপদেষ্টা তার ফেসবুকে লিখেছেন, 26 লাখ অবৈধ ভারতীয় বাংলাদেশিদের বাংলাদেশে চাকরির সুযোগ রয়েছে এবং বর্তমানে তারা চাকরি করছেন। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সীমান্তে এক ধরনের উত্তেজনা রয়েছে, আমরা সীমান্তে কতটা সতর্ক আছি এ বিষয়ে উপদেষ্টা বলেন, সীমান্তে আমরা পুরো সতর্ক আছি। শুধু সিলেট নয়, বেনাপোল এবং অন্যান্য স্থানও তারা অর্থাৎ বিজিবিরা সতর্ক অবস্থায় রয়েছে। আপনারা সত্যি খবরটা প্রকাশ করেন, যারা মিথ্যা খবর প্রচার করে ওদের মুখে চুনকালি পড়বে। সীমান্তে উত্তেজনা দুই দেশের রাজনীতিতে আবার নেতিবাচক প্রভাব ফেলবে কিনা এই বিষয়ে তিনি বলেন, এখানে কোনো নেতিবাচক মোড় নেবে না। এছাড়া বর্ডারে ওই রকম বড় ধরনের কিছু ঘটেনি। পরশুদিন আপনারা পত্রিকায় লিখেছেন যে আমাদের একজন গরু আনতে কিছু সংখ্যক গরু আমাদের এদিকে ঢুকে গেছে, ওদিকে রয়ে গেছে, ওদিকে যার যার দেশের মধ্যে মিছিল করেছে। ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছে এ বিষয়ে উপদেষ্টা বলেন, সচিব আসছেন, সচিব পর্যায়ে আলোচনা হবে। পররাষ্ট্র সচিবের এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কে স্থিতিশীলতা ফিরবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমার বাসায় আপনি যখন আসতেছেন তখন সম্পর্ক অটোমেটিকই একটু অন্যরকম থাকে, ভালো হতে থাকে না নাকি? এটাই তো স্বাভাবিক। সরকারের 4 মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে প্রশ্নের জবাবে উপদেষ্টা উল্টো প্রশ্ন করেন, আপনারাই বলেন উন্নতি হয়েছে কিনা। এদিকে ঢাকা আখাউড়া লং মার্চ বুধবার। ঢাকার ভারতীয় হাই কমিশন অভিমুখে প্রতিবাদ পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার পর ঢাকা টু আখাউড়া লং মার্চ কর্মসূচি করতে যাচ্ছে বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠন। আগামী বুধবার তারা ঢাকা থেকে লং মার্চ শুরু করবে। আগরতলার এপারে বাংলাদেশ সীমান্তের আখাউড়া পর্যন্ত লং মার্চ অনুষ্ঠিত হবে। বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে সব তথ্য জানা গেছে। আজ অথবা কাল আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই কর্মসূচি ঘোষণা করার কথাও রয়েছে। জানা গেছে শনিবার রাতে
বিএনপির গুলশান কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের শীর্ষ নেতারা। সেই বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে এই কর্মসূচি করবে বিএনপির 3 সংগঠন। নয়াপল্টন থেকে গাড়ি বহর নিয়ে আখাউড়া যাবেন নেতা কর্মীরা। ইতিমধ্যে জেলার নেতাদের সঙ্গে যোগ দেবেন। আখাউড়া একটা সমাবেশ করা হবে। রোববার বেলা 11:25 রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ উদ্যোগে প্রতিবাদ পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি শুরু হয়। হাসিনা আসাদ এরপর কে? ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালান বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতি ঘটে তার টানা 16 বছরের শাসনের। এই ঘটনার মাত্র 4 মাস পতন হয়েছে টানা 2 যুগের শাসনের। কয়েক মাসের মধ্যে এভাবে একাধিক স্বৈরশাসকের পতনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। হাসিনা গেলেন, আসাদ গেলেন, এরপর কে? বর্তমানে বেশ কিছু দেশে স্বৈরশাসন বা একনায়কতান্ত্রিক শাসন চলছে। এসব দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সীমিত বা বিলোপ করাও হয়েছে। ক্ষমতা কেন্দ্রীভূত রয়েছে একজন ব্যক্তি, সামরিক বাহিনী বা একটি নির্দিষ্ট দলের হাতে। অর্থাৎ এই দেশগুলোতেই হতে পারে পরবর্তী স্বৈরাচারের পতন। কিম জং উনের নেতৃত্বে দেশটির কঠোর একনায়কতান্ত্রিক নিয়ন্ত্রণ রয়েছে। জনগণের মত প্রকাশের স্বাধীনতা নেই বললেই চলে। শাসক পরিবারের বিরুদ্ধে যে কোনো ধরনের বিরোধিতা কঠোর হাতে দমন করা হয়। যদিও চীন নিজেদের সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র বলে দাবি করে, তবে দেশটির ক্ষমতা কেন্দ্রীভূত চীনা কমিউনিস্ট পার্টির হাতে। প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি তার ক্ষমতা আরো সুসংহত করেছেন, যা একনায়কতান্ত্রিক শাসনের লক্ষণ। ইউনূস প্রশাসনের মেয়াদ কি তবে শেষের দিকে? আগামী বছরেই বাংলাদেশ পেতে পারে নির্বাচিত সরকার। ভারতীয় মিডিয়া আনন্দবাজার পত্রিকার অনলাইনে একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ। আগামী বছরে বাংলাদেশে নির্বাচিত সরকার দেখা যেতে পারে। শনিবার এই কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা এবং শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন হয় গত 5 আগস্ট। আওয়ামী লীগ সরকারের পতনের 3 দিনের মাথায় সে দেশে অন্তর্বর্তী সরকার গঠন হয়। তদারকি সরকারের প্রধান হন মোহাম্মদ ইউনূস। ইউনূসের প্রশাসনের মেয়াদ কতদিন থাকবে তা নিয়ে আগস্ট মাস থেকে চর্চা শুরু হয়। এই আবহে তদারকি সরকারের অন্যতম উপদেষ্টা মন্তব্যের যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যদিও বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো অনুসারে নির্বাচিত সরকার বিষয়ক মন্তব্যকে নিজের ব্যক্তিগত মত বলেই ব্যাখ্যা করেছেন উপদেষ্টা। যদিও ইউনূস নিজে এখনো বাংলাদেশের নির্বাচনের বিষয়ে স্পষ্টভাবে কোনো মন্তব্য করেনি। একটি নির্বাচিত সরকারের পূর্ণ মেয়াদ হয় 5 বছরের। সেই ক্ষেত্রে ইউনূস বিভিন্ন সময়ে জানিয়েছে তার নেতৃত্বাধীন তদারকি সরকারের মেয়াদ হবে 4 বছরের কম। তবে ঠিক কতদিনের মেয়াদ হবে তা নিয়ে বাংলাদেশের তদারকি সরকারের প্রধানের কোনো মন্তব্য প্রকাশ্যে আসেনি। গত আগস্টে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পরে ইউনূস জানিয়েছেন যত দ্রুত সম্ভব জাতীয় সংসদের নির্বাচনের আয়োজন করা হবে। এরপরে অক্টোবরে অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল জানান 2025 সালের নির্বাচন আয়োজন করা সম্ভব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।